ক্লাস 12 আজকে আমরা মলিকুলারিটি নিয়ে ডিসকাস করব। মলিকুলারিটি কি বা মলিকুলারিটি জিনিসটা কি সেটা জানার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে কেমিক্যাল রিয়াকশন স্টেপসের হিসাবে দু ধরনের হয়। একটাকে বলা হয় এলিমেন্টারি রিয়াকশন, আর একটাকে বলা হয় কমপ্লেক্স অর মাল্টি স্টেপ রিয়াকশন। একটা এলিমেন্টারি রিয়াকশন, একটা কমপ্লেক্স বা মাল্টি স্টেপ রিয়াকশন। এবার এলিমেন্টারি রিয়াকশন কি? এলিমেন্টারি রিয়াকশন হচ্ছে সেই রিয়াকশনগুলো যেগুলো একটা সিঙ্গেল স্টেপে হয়। তাহলে এই এলিমেন্টারি রিয়াকশনকে আমরা সিঙ্গেল স্টেপ দিয়েও বলতে পারি যে এরা হচ্ছে একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন, একটা স্টেপের রিয়াকশনটা হচ্ছে, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো এলিমেন্টারি রিয়াকশন। তাহলে এলিমেন্টারি রিয়াকশনকে এটা সিঙ্গেল স্টেপে হয়। আর মাল্টি স্টেপ রিয়াকশন আমরা ওয়ার্ডটা শুনে বুঝতে পারছি যে মাল্টি স্টেপ রিয়াকশন মানে যে রিয়াকশনগুলো অনেকগুলো স্টেপে হয় বা অনেকগুলো রিয়াকশনের একটা ভায়া এ সিরিজ অফ সিঙ্গেল স্টেপ রিয়াকশন। সিঙ্গেল স্টেপ রিয়াকশন। তাহলে এই কেমিক্যাল রিয়াকশন এটা কিন্তু টোটালি এই এলিমেন্টারি রিয়াকশনের ব্যাপার, ঠিক আছে? সেটা কি না, নাম্বার অফ molecules involving in elementary reaction is known as molecularity of a reaction, ঠিক আছে? এখানে আমাকে মনে রাখতে হবে যে এই মলিকুলারিটি এটা শুধুমাত্র সিঙ্গেল স্টেপ রিয়াকশনের ক্ষেত্রেই হয়। এটার ক্ষেত্রে কিন্তু আমরা মলিকুলারিটি মাল্টি স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে মলিকুলারিটি আমরা কিন্তু ডিটারমিন করতে পারি না। কেন পারি না সেটা বলবো পরে। তাহলে এইটাকে আমরা বলবো মলিকুলারিটি, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে এই যে মলিকুলারিটি আমরা বললাম যে নাম্বার অফ মলিকুলস ইনভলভিং ইন এ সিঙ্গেল স্টেপ রিয়াকশন, এই যে মলিকুলারিটি সেটা কিন্তু একটা পজিটিভ হোল নাম্বার হবে, অর্থাৎ 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিন্তু সেটা নেগেটিভ নাম্বার হবে না। মলিকুলারিটি কখনো -2 -1 এটা হবে না। মলিকুলারিটি কখনো ফ্র্যাকশন হবে না, মানে আমি কোনো কিছুর মলিকুলারিটি 3/2 বা 5/3 এরকম মলিকুলারিটি আমি দেখতে পাবো না। এইবার যেটা বলছিলাম যে মলিকুলারিটি ফর মাল্টি স্টেপ রিয়াকশন এইটা হয় না, মানে মাল্টি স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে কোনো মলিকুলারিটি হয় না। কেন হয় না? কারণ একটু আগেই বললাম যে একটা মাল্টি স্টেপ রিয়াকশন কি
একটা মাল্টি স্টেপ রিয়াকশন goes through a number of steps। তাহলে মাল্টি স্টেপ রিয়াকশন হচ্ছে রিয়াকশন which undergoes a series of এলিমেন্টারি রিয়াকশন, মানে একটা মাল্টি স্টেপ রিয়াকশন অনেকগুলো এলিমেন্টারি রিয়াকশনের সামেশন। এবার এই যে প্রত্যেকটা এলিমেন্টারি রিয়াকশনের ডিফারেন্ট অর্ডার হবে, প্রতিটা এলিমেন্টারি রিয়াকশনের একটা ডিফারেন্ট অর্ডার হবে, কিন্তু কিন্তু টোটাল মাল্টি স্টেপ রিয়াকশনের প্রত্যেকটা এলিমেন্টারি রিয়াকশনের আমরা অর্ডার বলছি আমি একটু, প্রত্যেকটা এলিমেন্টারি রিয়াকশনের ডিফারেন্ট মলিকুলারিটি হবে, মানে নাম্বার অফ সেখানে যা রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস আছে, ঠিক আছে, নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস যেটা আছে সেটা থাকবে, এবং প্রত্যেকটা এলিমেন্টারি রিয়াকশনের আমি একটা মলিকুলারিটি পাবো। কিন্তু মাল্টি স্টেপ রিয়াকশন যেটা কিনা এই সমস্ত এলিমেন্টারি রিয়াকশনের একটা সামেশন, তার কোনো মলিকুলারিটি আমি পাবো না। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। মলিকুলারিটি মানে কি আবার আমি বলছি, এটা আমি লিখে দিচ্ছি এখানে, নাম্বার অফ, ছোট করে লিখছি, রিঅ্যাক্ট্যান্ট molecule in a elementary রিয়াকশন। এবার যতগুলো এলিমেন্টারি রিয়াকশন হবে ততগুলো কিন্তু তার মলিকুলারিটি পাবো। ধরা যাক একটা রিয়াকশন NO, ঠিক আছে, প্লাস CO gives NO প্লাস CO2। এটা কিন্তু একটা মাল্টি স্টেপ রিয়াকশন বা একটা কমপ্লেক্স রিয়াকশন। তাহলে কেউ যদি বলে যে এখানে রিঅ্যাক্ট্যান্ট মলিকুল NO2, নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকুল, কেউ যদি ভাবে যে NO2 একটা আছে আর CO একটা আছে, তাই জন্য 1 + 1 2, অর্থাৎ এটা একটা বায়োমলিকুলার রিয়াকশন, তাহলে সেটা ভুল। কেন ভুল? কারণ এটা যদি এলিমেন্টারি রিয়াকশন হতো তাহলে আমি এরকম ভাবে লিখতে পারতাম, কিন্তু যেহেতু এটা এলিমেন্টারি রিয়াকশন নয়, এটা একটা কমপ্লেক্স রিয়াকশন, তাই জন্য আমি এরকম ভাবে মলিকুলারিটি তার বার করতে পারি না। ঠিক আছে, আমি যদি এই রিয়াকশনটাকে স্টাডি করি তাহলে আমি দেখব এই রিয়াকশনটা দুটো স্টেপে হয়। এই রিয়াকশনটা দুটো স্টেপে হয়। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে NO2 প্লাস NO2, NO প্লাস NO3। সেকেন্ড স্টেপ কি? NO3 প্লাস CO NO2 প্লাস CO2। এবার তোমরা দেখো, তোমরা যদি এই 1 এবং 2 এটাকে যদি লিখে দাও, তাহলে আমরা দেখব যে দেখো এখানে দুটো NO2 আছে, একটা NO2 এদিকে, ফার্স্ট স্টেপে একটা NO2 বাঁ দিকে আছে, সেকেন্ড স্টেপে একটা NO2 ডান দিকে আছে, তাহলে একটা NO2 কেটে গেল, তাহলে কি থাকলো? NO2 প্লাস CO। ফার্স্ট স্টেপে দেখো একটা
NO3 ডান দিকে আছে, সেকেন্ড স্টেপে একটা NO3 লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে সেটাও কেটে গেল, দিয়ে আমার রিয়াকশনটা এলো হচ্ছে যেটা আমার ছিল সেটা। এবার এই দুটো কিন্তু এই যে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এরা এক একটা এলিমেন্টারি রিয়াকশন, এরা ইন্ডিভিজুয়ালি এক একটা এলিমেন্টারি রিয়াকশন, ঠিক আছে। কাজে আমি এখানে যদি নাম্বার অফ রিয়াক্টেন্ট মলিকুলকে আমি ছোট করে আর লিখছি, রিয়াক্টেন্ট মলিকুল যদি আমরা দেখি সেটা 1 + 1 দ্যাট ইজ 2, তাহলে আমি বলতে পারবো যে এর মলিকুলারিটি হচ্ছে 2 বা একটা বায়োমলিকুলার রিয়াকশন। এখানেও নাম্বার অফ আর মলিকুল সেটাও আমি দেখছি 1 + 1 2, সেটাও 1 + 1 2, তাহলে এটাও কিন্তু একটা বায়োমলিকুলার রিয়াকশন। কিন্তু তোমরা দেখো যে NO2 + CO যে টোটাল যে রিয়াকশনটা তার মলিকুলারিটি, এই টোটাল যে রিয়াকশন তার মলিকুলারিটি কিন্তু আমি ডিটারমিন করতে পারবো না। তাই জন্যে ডিটারমিনেশন অফ টোটাল মলিকুলারিটি আমি বাই স্টেপ আমি বলতে পারি, দুটো স্টেপের মলিকুলারিটি কি আমি বলতে পারি, সেটার জন্য আমার কেমিক্যাল রিয়াকশন জানতে হবে। যদি আমি কেমিক্যাল রিয়াকশন মেকানিজম আমি যদি জানি, তাহলে আমি টোটাল প্রতিটা স্টেপের মলিকুলারিটি বলতে পারবো। কিন্তু টোটাল মলিকুলারিটি অ্যাজ এ হোল ফর দিস রিয়াকশন ইজ total molecularity of this reaction as a whole cannot be determined, or it is not possible to determine, ঠিক আছে। তাহলে molecularity in case of multi-step reaction বা complex reaction is meaningless। নেক্সট হচ্ছে যে দেখা যায় যে molecularity greater than 3 is not found। কেন? তার কারণ হচ্ছে যে কলিশন থিওরি যদি আমরা দেখি, তাহলে কলিশন থিওরিতে দেখব যে রিয়াক্টেন্ট মলিকুলস should collide among themselves to form a product, ঠিক আছে। এবার একসাথে তাহলে যতগুলো মলিকুল কোলাইড করছে সেটাই হচ্ছে একটা রিয়াকশনের মলিকুলারিটি। একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যতগুলো রিয়াক্টেন্ট মলিকুল কোলাইড করছে নিজেদের মধ্যে সেটাই হচ্ছে তার মলিকুলারিটি। এবার দেখা গেছে যে 3-এর বেশি মলিকুল কোলাইড করতে পারে না, মানে কি? আমি যদি ধরি যে A + B এখান থেকে C হচ্ছে, তাহলে এটা অবভিয়াস অ্যাকর্ডিং টু কলিশন থিওরি যে A molecule will collide with B molecule to yield C molecule। That means this collision between A and B, এখানে দেখো একটা A এবং একটা B molecule কোলাইড করছে। বা এরকম হতে পারে
যে দেখা গেল যে দুটো এ, সাপোজ রিয়াকশনটা যদি এরকম হয় 2a প্লাস বি ইকুয়াল টু সি, তাহলে দেখা যায় যে দুটো এ মলিকুল আর একটা বি মলিকুল একটা স্টেপে নিজেদের মধ্যে কোলাইড করছে। এবার তার থেকে বেশি কলিশন প্র্যাকটিক্যালি দেখা যায় না। তাহলে আগেরটাতে কি ছিল? আগেরটাতে একটা এ একটা বি মলিকুল কোলাইড করছিল। তার মানে কি? তার মানে হচ্ছে যে তার মলিকুলারিটি হচ্ছিল 2, আর এর ক্ষেত্রে মলিকুলারিটি কত হচ্ছে? 3। এবার এটা দেখা যায় না যে আরো বেশি মলিকুল একই সাথে কোলাইড করছে, এরকম দেখা যায় না। তাই জন্য মলিকুলারিটি গ্রেটার দ্যান 3 ইজ নট ফাউন্ড। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্ম অফ জিরো অর্ডার রিয়াকশন। জিরো অর্ডার রিয়াকশনের যে ইন্টিগ্রেটেড ফর্ম সেটা আমরা কি করে বার করব? ধরা যাক একটা জেনারেল জিরো অর্ডার রিয়াকশন সেটা ধরা যাক এ থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা একটা জিরো অর্ডার রিয়াকশন। এবার ইনিশিয়াল at t equal to 0, t equal to 0 মানে যখন রিয়াকশনটা শুরু হয় না, concentration of A is A0। তারপরে after time t, concentration of A equal to A। তাহলে আমরা জানি যে রেট R equal to minus dA dt, এটাই তো রেট হয়, ইকুয়াল টু কে, জিরো অর্ডার যেহেতু তাই জন্যে পাওয়ারটা এর ওপর যে পাওয়ারটা কনসেন্ট্রেশন অফ এ তার পাওয়ারটা 0 হবে, যেহেতু অ্যাজ দ্য রিঅ্যাকশন ইজ জিরো অর্ডার, দ্যাট ইজ মাইনাস dA dt ইকুয়াল টু কি। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? উই ক্যান রাইট মাইনাস dA বা মাইনাসটা ওদিকে যদি নিয়ে যাই মাইনাস কে ডিটি, যেখানে কে হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন। তাহলে নেক্সট আমরা এখান থেকে এর ইন্টিগ্রেশন যদি করি তাহলে dA is equal to কে যেহেতু কনস্ট্যান্ট তাই জন্য সেটা বাইরে বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন সাইনে ডিটি। এবার যদি আমি এটাকে দেখি তাহলে এটার ইন্টিগ্রেশন হবে a dA, দ্যাট ইজ dx এর ইন্টিগ্রেশন। তাই জন্য এটাকে যদি আমি এক্স ধরি তাহলে কনসেন্ট্রেশন অফ a মাইনাস কেটি প্লাস সি, যেখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার এটাকে ইকুয়েশন 1 নাম দেওয়া হোক। এবার when t is equal to 0 then a equal to a naught। তাহলে putting this value
So equation 1 becomes, putting this value in equation 1, we get C is equal to, এখানে 0 বসাও আর এখানে a naught বসাও, C is equal to a naught, ঠিক আছে। Now putting the, therefore equation 1, এটা কি হয় দেখা যাক, a equal to minus kt plus a naught, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে kt equal to a naught minus a, that is, এটা আমরা চলে এসেছি ইকুয়েশনে, that is k equal to a naught minus a by t. Now this is the integrated form of zero order reaction. This is the integrated form of zero order reaction. আমি যদি এই যে যেখানে a0 টা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর এটা হচ্ছে আফটার টাইম t যে কনসেন্ট্রেশনটা হচ্ছে সেটা, আমি যদি এই দুটোর ডিফারেন্স if equal to x, যদি আমি a0 minus a equal to x নিই তাহলে আমার ইকুয়েশনটা তৈরি হয় k is equal to x by t বা x is equal to kt, ঠিক আছে। তাহলে এটাও আমার একটা রিয়াকশন হলো, মানে এটাও একটা ফর্ম, এই এটারই এই ইকুয়েশনের একটা ফর্ম হচ্ছে x is equal to kt, যেখানে x is equal to difference between initial concentration and concentration after time t। এটাকে আমি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্ম এটাও বলতে পারি, x থেকে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্ম এটাও আমি বলতে পারি। নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড আমরা টি হাফ দিয়ে বলি। হাফ লাইফ পিরিয়ডটা কি? হাফ লাইফ পিরিয়ড হচ্ছে টাইম required for any reaction to make the concentration of the reactant half of the initial concentration, মানে যে সময়টা আমার লাগবে কোনো রিঅ্যাকশনের জন্য যাতে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা হাফ হয়ে যায়, সেটা করতে যতটা সময় লাগবে সেটাকেই আমি বলি তার হাফ লাইফ পিরিয়ড, আমরা ডিনোট করি টি হাফ দিয়ে, ঠিক আছে। তাহলে এবার আমরা মানে আমি আরেকটু বলে দিই। ধরা যাক যে আমি 10 গ্রাম বা আচ্ছা ঠিক আছে, আমরা ধরা যাক 10 মোল পার লিটার কোনো কিছু কনসেন্ট্রেশন দিয়ে আমরা কোনো একটা রিঅ্যাকশন শুরু করলাম। যদি দেখা যায় যে সেটা আফটার টাইম টি সেটা 5 মোল পার লিটার হলো, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল রিঅ্যাক্টেন্টের, সেটা টি সময় পর
5 মোল পার লিটার হলো, তাহলে এই যে সময় টি যেটা আমার লাগছে সেটাকে আমি বলবো টি হাফ বা হাফ লাইফ পিরিয়ড অফ দ্যাট পার্টিকুলার রিয়াকশন। এবার আমরা জিরো অর্ডার রিয়াকশনে টি হাফ দেখব। আমরা একটু আগে দেখলাম যে আমি একটা রিলেশন পেয়েছি T is equal to A minus A naught by K when T equal to T half, that is at half life period, তখন কি হবে, ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন ছিল, ঠিক আছে, ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন ছিল সেই কনসেন্ট্রেশনটা ফাইনাল যে কনসেন্ট্রেশনটা বা টি যে কনসেন্ট্রেশনটা হবে সেটা এর অর্ধেক হবে বা এর হাফ হবে। তাহলে আমি বলতে পারি কি, when t equal to t half then this A is A by 2, কারণ অতটা আমার ডিকম্পোজ হয়ে গেছে আর এতটা আমার A আছে, ঠিক আছে। তাহলে আমি যদি টি at t half আমি যদি এটা দিয়ে দিই, that is A0 minus A0 by 2 by K, আমরা কি পাই, t half is equal to A0 by twice K, ঠিক আছে। তাহলে এই যে আমি রিলেশনটা পেলাম এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর হাফ লাইফ পিরিয়ড ফর জিরো অর্ডার রিয়াকশন, ঠিক আছে। নেক্সট যেটা আমাদের আসবে যে এই জিনিসটা থেকে আমরা কি দেখতে পাই, এই যে রিলেশনটা, এই রিলেশনটা থেকে আমরা দুটো জিনিস দেখতে পাই। প্রথম, T half is proportional to initial concentration, মানে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যত বাড়বে তত কিন্তু তার T half এর ভ্যালু বাড়বে, মানে একই রিয়াকশন, ঠিক আছে। আমি একই রিয়াকশন ধরো A থেকে B করছি, আমি প্রথম রিয়াকশনটা শুরু করলাম 2 মোল পার লিটার, তার যা T half হবে, আর আমি যদি করি 4 মোল পার লিটার, দেখা যায় যে তার টি হাফটা, এটা যদি তার টি হাফ হয়, আমি যদি সেই একই রিয়াকশন করি যেটাকে টি হাফ ড্যাশ বলছি, সেটা 2 টি হাফ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা একটা, দ্বিতীয় হচ্ছে যে টি হাফ is proportional to 1 by K. T half is proportional to 1 by K, ঠিক আছে। অর্থাৎ K যত বাড়বে তার T half, মানে রেট কনস্ট্যান্ট যত বাড়বে তার T half তত কমবে, ঠিক আছে। একটা ডিফারেন্ট, এটা বললাম ফর সেম রিঅ্যাক্টেন্ট, মানে দিস ইজ এখানে here K is constant মানে for same reaction, and here A naught is constant, that is this is for different reactions having same initial concentration, ঠিক আছে। প্রথমটাতে একই রিয়াকশনের জন্য, আর এটা ডিফারেন্ট রিয়াকশন কিন্তু তাদের এ নটটা সমান হবে, আর এখানে একই রিয়াকশন কিন্তু তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন দুটো আলাদা হবে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট রিয়াকশনের যার কেটা
যত বেশি, রেট কনস্ট্যান্টটা যত বেশি হবে তার টি হাফটা কম হবে। তো নেক্সট, টাইম টেকেন ফর কমপ্লিশন অফ জিরো অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, দ্যাট ইজ টাইম ফর কমপ্লিশন ফর জিরো অর্ডার রিঅ্যাকশন। আমরা ধরে নিচ্ছি টাইম টেকেন for completion of a zero order reaction is t। তাহলে আমরা কি বলতে পারি, at time t, at time t যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, at time t যদি রিঅ্যাকশনটা কমপ্লিটই হয়ে যায় তাহলে তো রিঅ্যাক্টেন্ট কিছু পড়ে থাকবে কি? রিঅ্যাকশন তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে রিঅ্যাকশন কমপ্লিট কখন আমরা বলবো? যখন কোনো রিঅ্যাক্টেন্ট মলিকুল নেই। তাহলে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট আমরা ধরেছিলাম A ইজ 0, তবে আমি বলবো যে জিনিসটা কমপ্লিট হয়েছে। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি যে K is equal to A naught minus A equal to T, এটার জায়গায় আমি A equal to 0 যদি বসিয়ে দিই তাহলে আমার আসে K is equal to A naught minus 0 by T, that is we can write T is equal to A naught by K, T is equal to A naught by K। এটাই হচ্ছে টাইম টেকেন ফর কমপ্লিশন। এখানেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে, একটা পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা পার্টিকুলার টেম্পারেচার K কনস্ট্যান্ট, দ্যাট ইজ টাইম টেকেন ফর কমপ্লিশন ডিপেন্ডস অন ইনিশিয়াল কনসেন্ট্রেশন। মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যত বাড়বে তত কিন্তু এর টাইমটা তত বাড়বে ফর কমপ্লিশন। এবার আমরা কিছু কিছু গ্রাফ দেখব, জিরো অর্ডার রিঅ্যাকশনের কিছু কিছু গ্রাফ এবার আমরা দেখব। প্রথমটা T half ভার্সেস কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আমরা যে রিঅ্যাকশনটা আছে সেটা আমরা দেখছি যে T half is equal to one by 2K into A naught। নাও আমরা যদি এই T half কে Y কনসিডার করি, 1 by 2K কে আমরা যদি M কনসিডার করি, আর A naught কে যদি আমরা X কনসিডার করি, তাহলে আমি দেখছি আমার যে ইকুয়েশনটা আসছে সেটা হচ্ছে y equal to mx। এই y equal to mx টা কি না, y equal to mx টা হচ্ছে একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন এর ইকুয়েশন, ঠিক আছে, যার স্লোপ হবে 1 by 2k। এখানে আমি এদিকে নিচ্ছি হচ্ছে আমি y, দ্যাট ইজ t half, আর এদিকে আমি প্লট করছি হচ্ছে A0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে আমি দেখছি ইনিশিয়াল কনসেন্ট্রেশন যত বাড়ছে তত সেটা টি হাফটাও তত বাড়বে, তার স্লোপটা কত 1 by 2k। নেক্সট আমরা যেটা দেখব কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট ভার্সেস টাইম টি। নেক্সট আমরা যেটা দেখব
সেটা হচ্ছে A ভার্সেস T এর প্লট। A ভার্সেস T এর প্লট। এখানেও আমরা যে ইকুয়েশনটা জানি, A ইকুয়াল টু A নট মাইনাস KT, এই রিঅ্যাকশনটাকে আমি একটু ইকুয়েশনটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করছি আর কি। দেখো A ইকুয়াল টু মাইনাস K T plus A dot. Now considering A equal to Y, K equal to M, T equal to X and A naught equal to 0. M is equal to minus K. Considering A is equal to Y, M is equal to minus K, T is equal to X and A naught equal to C. আমরা এই যে ইকুয়েশনটা সেটাকে আমরা লিখতে পারি যে এটা একটা, এই ইকুয়েশনটা কিরকম ফর্মের, y equal to mx plus c, এই ফর্মের একটা ইকুয়েশন। তাহলে আমরা এর যদি একটা গ্রাফ আমরা প্লট করি, by plotting concentration A naught and T, we will get a straight line. We will get a straight line with negative slope. Now here slope equal to minus K, আমরা একটা নেগেটিভ একটা স্ট্রেট লাইন পাচ্ছি with negative slope, and this point is the intercept, that is A naught. ঠিক আছে, নেক্সট যেটা আমরা বলতে পারি রেট ভার্সেস কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট। রেট ভার্সেস concentration of reactant, that is R versus A. দেখো আমরা জানি R equal to K, concentration of A to the power 0, that is equal to K. তাহলে দেখো R কিন্তু A নট এর উপর ডিপেন্ড করছে না, কোনো রিঅ্যাকশনের রেট, জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট কিন্তু তার কনসেন্ট্রেশন এর উপর ডিপেন্ড করছে না, সেটা ডিপেন্ড করছে রেট কনস্ট্যান্টের উপর, সেই রিঅ্যাকশনের যে রেট কনস্ট্যান্ট তার উপর ডিপেন্ড করছে, তাহলে কনসেন্ট্রেশনের উপর কিন্তু ডিপেন্ড করছে না। তাহলে আমরা যদি R ভার্সেস A প্লট করি, then we will get a parallel line. This graph will be a straight parallel line to x-axis or with concentration, কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমি A যতই বাড়িয়ে যাই না কেন R কিন্তু আমার ফিক্সড। ঠিক আছে, তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশনটা আমাদের কমপ্লিট হলো এবং মলিকুলারিটিও কমপ্লিট হলো। ঠিক আছে।